This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল রামনবমী। বিজেপির মুড দেখে মনে হচ্ছে একটা ভোটের শক্তি পরীক্ষা যেন এটা। পাল্টা আবার তৃণমূল কংগ্রেসও নেমে পড়েছে। আগামীকালই বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং সেখানে কি বলছেন তারা একবার তাদের বক্তব্য শোনাই। সব রামের ইচ্ছা, এই সরকারটাও যাবে 26-এর রামের ইচ্ছা। যে ঘটনা ঘটছে আরজিকর থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের দুর্নীতি সব রামের ইচ্ছা। আমরা রামকে পুরো বিশ্বাস করি। যারা রামকে বিশ্বাস না করে এই হারামের মাল খাচ্ছে তাদের তো দুর্গতি আছে রামের ইচ্ছা। গেরুয়া শিবিরের নেতারা জানেন সব রামের ঘাড়ে ছেড়ে দিলে ভোটের বৈতরণী পেরোনো যাবে না। সেজন্য সংগঠন চাই, জনসংযোগ চাই। একদা বামপন্থীদের ডাক ছিল গ্রাম দিয়ে শহর ঘেরো, আর এবার বিজেপির কর্মসূচি গ্রামে চলো। হিন্দু 39% একটা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। 10ই এপ্রিল থেকে 14ই এপ্রিলের মধ্যে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা রাজ্যের বিভিন্ন গ্রামে যাবেন। সমস্ত ইস্যুকে কাজে লাগাবো আমরা। সারা জেলায় জেলায় আন্দোলন শুরু করেছি আমরা, বিক্ষোভ অবস্থান। সেখানে গিয়ে 10 ঘন্টা থাকতে হবে বিজেপির ওই নেতৃত্বকে। নৈতিক দিক দিয়ে মমতা ব্যানার্জির একদিনও ক্ষমতায় থাকার কথা নয়, কিন্তু তার নীতি, নৈতিকতা, মান সম্মান কিচ্ছু নেই, কেবল ক্ষমতা আর পয়সা থাকে সব। দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা সম্মেলন করবেন। 2026-এর আগে জনসংযোগ বাড়াতেই এই ধরনের কর্মসূচি পদ্ম শিবিরের। বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। 8 আর 9 এপ্রিল রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির নেতৃত্ব তারা সম্মেলন করবেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছায় হবে। 2026 পাখির চোখ, বুঝলেন? 2026-এ কি শুভেন্দু দিলীপ জুটি ভোটের লড়াইয়ে নেতৃত্ব দেবেন? না হলে তৃণমূল নেতারা এখন থেকে দিলীপ ঘোষকে টার্গেট করতে কেন শুরু করলে যদি ইম্পর্টেন্ট নাই হন? কিনা হয় যিনি এখানে প্রাক্তন সভাপতি ছিলেন এই বাংলাতে বিজেপির, বড় বড় কথা বলছে, পুলিশকে গালাগালি করে। আরে বাংলার পুলিশ যদি না থাকতো, মেয়েদের মতো শাড়ি পরে তোকে ঘরে বসে থাকতে পারতো, তুই বাংলা দাঁড়িয়ে বেরোতে পারতিস না। একটা গুন্ডা, একটা মোস্তান, একটা সমাজ বিরোধী প্রতিদিন গুন্ডার মতো কথা বলে, মোস্তানের মতো কথা বলে, সমাজ বিরোধীদের মতো কথা বলে। কারো বাপের হিম্মত থাকলে আটকাক, আমি আছি সব জায়গায়, কোথায় যেতে হবে সেটা জিজ্ঞেস করুন ওদেরকে। কোনো চ্যাংড়ামি চলবে না। তোমরা ঈদ করেছো, কে গেছে গন্ডগোল করতে? করো ঈদ, মহরম, কোনো আপত্তি নেই। আর হিন্দুদের উৎসব হলে অত ফেটে যায় কেন? তখন পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রীর ঘুম ছুটে যায়। আর ঘুমোতে দেবো না 1 বছর, তারপর গলা ধাক্কা দিয়ে বার করো, এটা দেখবে সবাই। 677 নম্বর কোয়ার্টারটি কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাংলোটা, কারণ মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও, যার নামে অ্যালটেড ছিল, মেয়াদ ফুরোনোর পরেও দিলীপ ঘোষ জবরদখল করে বসে আছেন। তো তাহলে তিনি এদিক ওদিক লোককে রামের ইচ্ছার জ্ঞান না দিয়ে আগে কেন জবরদখল করা বাংলোয় থাকেন, বাংলো কেন আটকে রেখেছেন, সেই কৈফিয়তটা দিন না। কি রাম কি বলে দিয়েছে নাকি যে খড়গপুরে গিয়ে বাংলা এক্স এমপি খড়গপুরে গিয়ে বাংলো জবরদখল করে রাখতে? আগে নিজের জবরদখল করা বাংলো ছাড়ুন, তারপর লোককে নীতি কথা শোনাতে আসবে। 6 বছর নয়, 8 বছর ধরে আমি আছি, ওর কাছে ইনফরমেশন নাই। আর কেন দখল করেছে কুণাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না। যদি দম থাকে আসুক খড়গপুরে, দেখুক প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসির লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে, ব্যবসা করছে, কনস্ট্রাকশনের অফিস করেছে, বড় বড় ব্যানার লাগানো আছে। দিলীপ ঘোষ যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালটেড। কমিটি নাই, কমিটি হলে আবার অ্যালটমেন্ট হবে। আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি, এখনো তাই চলছে। গ্রামে তো যাবেন, আর 5% হিন্দু ভোট জোটানোর চেষ্টাও করবেন। বারবার এই 5% আমরা শুনে আসছি, কিন্তু বিজেপির ঘরের হালটা কেমন এটা জানতে ইচ্ছে করে না? আসুন একটু বোঝার চেষ্টা করি।
মণ্ডল কমিটি গঠন নিয়ে জট ছিল, আর সেই জটের কারণে যাদবপুর, বনগাঁ, দার্জিলিং এবং ব্যারাকপুরে জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া থমকে ছিল। কিন্তু মণ্ডল কমিটি আটকে ছিল, অন্তত বিজেপি সূত্রে যা জানা যায় তা হলো এই সমস্ত জায়গাতেই বেশ কিছু ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতা যেমন ছিল, তার পাশাপাশি গোষ্ঠী লড়াইও ছিল। শুক্রবার বঙ্গ বিজেপির নেতৃত্ব এই 4টি জেলার নেতাদের নিয়ে আলাদা আলাদা করে বৈঠক তারা করেছেন এবং সেখানে সমস্ত জট কেটে গিয়েছে। তার কারণেই মণ্ডল কমিটি গঠনের সঙ্গেই জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও খুব দ্রুত শুরু হবে এবং জেলা সভাপতিদের নামও প্রকাশ্যে আসবে, তেমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। বিজেপি যেন একটা লোপ্পা ক্যাচ পেয়ে গিয়েছে। ত্রিপুরার মানিক সরকারের হাল, সেই হাল যাতে না হয় সেজন্য ড্যামেজ কন্ট্রোলে রাশ হাতে নিয়েছেন পোড় খাওয়া নেত্রী। সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিন্তু যারা চাকরি হারালেন তারা সবাই যাবেন তো, এই প্রশ্ন মোক্ষম। কোনো মতেই যাব না, কারণ মুখ্যমন্ত্রী ওই দিন উনাদের যাদেরকে টাকা দিয়ে চাকরি দিয়েছেন সেই সমস্ত অযোগ্য প্রার্থীদেরকে ওইখানে ডেকে উনাদেরকে যাতে ও দলের সান্নিধ্যে আনা যায় এর আবার পূর্ব পরিকল্পনা আগে থেকে করা আছে এবং সেই পরিকল্পনা মতেই উনি হাঁটছেন। বিভিন্ন রাজনৈতিক নেতাদের নোংরা রাজনীতি আমাদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য করিয়েছে। আমরা ওই রাস্তা থেকেই আমাদের বাঁচার রাস্তাটাকে খুঁজবো। শুধু মুখের আশ্বাসে ভরসা রাখতে পারছি না, আমাদেরকে স্ব পদে সম্মানে পুনর্বহাল করা হোক, তবেই ভরসা থাকবে। উনি কিছুই দেখবেন না, শুধু আমাদেরকে বঞ্চিত যাতে আমরা রাস্তায় আন্দোলন না করি এই জন্য তিনি একটা ললিপপ দেখে নেতাজি ইন্ডোরে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন বলে আমাদের কিছু নেই। আমরা কিন্তু ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি না, কারণ আমরা যতটা জানতে পেরেছি ওখানে অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করতে চলেছেন। ফলে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ওই আমরা নেতাজি ইন্ডোরের বাইরে বিক্ষোভ দেখাবো, ভেতরে আমরা যাব না। পথেই তো নেমে গেছি, আর বাড়ি কোথায়? আর বাড়ি তো নেই, স্কুল তো নেই। সেকেন্ড হোম বলেছিলাম স্কুল, সেটাই তো আমাদের কাছে নেই, তা আমরা কোথায় থাকবো? আমাদের মাথার উপরে ছাদ তো চলে গেছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা অনেকবার দেখা করতে চেয়েছি, আমাদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে নিউ টাউনে। একটা প্রশাসনিক প্রধান হিসাবে যেটা করণীয় ছিল ওনার, ওই দিন প্রেস কনফারেন্সে বলা উচিত ছিল, কনফারেন্সে এসে যে আমি ভুল হয়েছে, আমার কমিশনকে আমি নির্দেশ দিচ্ছি, অযোগ্যরা এরা, যোগ্যরা এরা, যোগ্যদের চাকরিটা সসম্মানে আমাদের ফিরিয়ে দাও, আমরা আবার বিদ্যালয়ে চলে যাবো। এইটুকুই তো আমরা চাই। আজকে শিক্ষকদের কোথায় নামিয়েছেন? পথে নামিয়েছে। আজকে আমাদের কোথায় থাকতে হবে? পথেই থাকতে হবে। মমতা ব্যানার্জি 7 তারিখ বসতে চাইছেন, খুব ভালো কথা। উনি আমাদের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, উনি আমারও অভিভাবক। প্রথম ওনার কাছে আমার কয়েকটা প্রশ্ন, উনি কাদের সাথে বসতে চাইছেন? শুধুমাত্র যোগ্যদের সাথে না যোগ্য অযোগ্য মিলিয়ে সকলের সাথে? যদি যোগ্য অযোগ্য সকলের সাথে মিলিয়ে হয় তাহলে বুঝতে হবে যে উনি অযোগ্যদের পাশেও আছেন। আমরা যারা বৈধরা আছি আমরা 7 তারিখের মিটিংয়ে যেতে বাধা নেই, কিন্তু আপনি কি প্রশ্নের মুখোমুখি হওয়ার আপনার অভ্যেস আছে? যাবো তো অবশ্যই যাবো, এবং যদি ঢুকতে দেয় চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করব, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তৈরি থাকতে বলবো মাননীয়কে। আমরা তো জানি আপনি প্রশ্ন করলে উত্তর দিতে চান না, কারণ আপনিই শুধু বলবেন যা ভুং চাং ললিপপ বুঝিয়ে ছেড়ে দেবেন। আমাকে কি ঢুকতে দেবেন? আমাকে কি ঢুকতে দেবেন নেতাজি ইন্ডোরে? আপনার পুলিশ প্রশাসন কি ঢুকতে দেবে? কারণ আমি ঢুকলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করব, দিদি আমাদের যোগ্যদের ক্যাটাগরি সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ লিস্ট কি নিয়ে এসেছেন? আপনি যোগ্যদের পাশে কিভাবে থাকতে চান এটা আমি প্রশ্ন করব। নতুন ড্রামাবাজি শুরু হয়েছে। আমরা তো অন্ততপক্ষে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের নামটা কোনোদিন শুনিনি। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার 1 ঘন্টার মধ্যে কিভাবে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি হলো, তার আবেদন জমা পড়ে গেল, এবং আমি তো মুখ্যমন্ত্রী হলে তাদের ওই আবেদনের কপিটি সেদিন প্রেস কনফারেন্সে দেখাতাম। তিনি তো আবেদনের কপিটি দেখাতে পারেননি, তার কারণটা মিথ্যা। রামনবমী নিয়ে বিজেপি ব্যস্ত। সুকান্ত শুভেন্দুরা বলছেন যে রামনবমী মিটলেই ঝোড়ো আন্দোলনে তারা নামবেন। শুভেন্দু বলেছিলেন যে নবান্ন অভিযানের কথা। সুকান্তর ডাক, মুখ্যমন্ত্রীর বাড়ি চলো। কিছুতে দায় হয় না, সব দায় নাকি অন্যদের হয়। উনি শুধু হচ্ছে ক্ষীরটা খাবেন, দায় কিছু নেবেন না। ক্ষীর খেয়ে যাচ্ছেন সমানে, ক্ষীর খান। অনেক ক্ষীর খাওয়া হয়ে গেছে। বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান। বিজেপি বা জয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দেয়,
তারা তো মন থেকে চায় না যে সমাধান হোক, এরা চায় এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। মুখ্যমন্ত্রী জট খোলার জন্য এদের সঙ্গে যে বৈঠক করবেন সেই বার্তাটা শোনার ধৈর্যটুকু এদের নেই। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো, আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। যদি মুখ্যমন্ত্রী কোনো গ্রহণযোগ্য ফর্মুলা বার করে ফেলেন তাহলে তো রাজনীতি করতে পারবো না। তাই মুখ্যমন্ত্রী যেদিন ওদের সঙ্গে বৈঠকে বসতে চান সেই দিনই মুখ্যমন্ত্রী বাড়ি চলো বলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। 26,000 পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ওনার জন্য আজকে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেছে। যারা মামলা করে আটকেছেন তো তাদের বাড়ি ঘেরাও হবে না কেন? কেন্দ্রীয় পরীক্ষায় যদি অনিয়ম হয়, কেন্দ্রীয় পরীক্ষায় অনিয়ম হলে সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করা হবে তো? তখন আপত্তি করবেন না তো? সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকতো। কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন, অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন, আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে, আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে। এইবারে পরেরটা আসছে, তাহলে কি কোনো একটা প্লট তৈরি হচ্ছিল যে বাংলায় বিপুল সংখ্যক ছেলে মেয়ে চাকরি খেয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্য? এই নাইসার পঙ্কজ বানসাল, যাদের অফিস ইউপির গাজিয়াবাদে, পঙ্কজ বানসাল কে? আজ পর্যন্ত পঙ্কজ বানসালকে সামনে আনা হলো না কেন? পঙ্কজ বানসালের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? যেগুলো অনিয়ম বলে যে ডকুমেন্ট পঙ্কজ বানসালের বাড়ি থেকে রিকভারি দেখানো হলো, সেগুলোকে ধ্রুব সত্য মানা হলো কিসের ভিত্তিতে? আমি মানবিক দিক থেকেই দেখছি যে কেউ চাকরি পেলো, চাকরি করলো, তারপর চাকরি চলে গেল, সেটা দুঃখের। সেটা কি করে সেটাকে করা যায় মানবিক দিক থেকে, সেটাই আমি ভাবছি। এটা দায় কার? এই উত্তর আমি দিতে পারব না। সিবিআই এর হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সিবিআই রিপোর্ট বলছে তাদের হিসাবে অনিয়ম 5,303, 1,212 র্যাঙ্ক জাম্পিং, 4,091 ওএমআর শিট, তাহলে 5,303। তাহলে 25,753 থেকে যদি আমরা 5,303 বাদ দিই তাহলে হয় 20,450। এবার এর মধ্যেও যদি কোথাও কোনো গন্ডগোল থাকে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে। গন্ডগোল আছে, অনুমান, এগুলো বলে তো একটা লোকের চাকরি পাওয়া যায় না। এমআর সিট 4,000 কি 40,000 প্রশ্ন নেই, সেটা নষ্ট করা হলো কেন? যদি ঠিকই থাকতো তথ্য রাখা উচিত ছিল। তার মানে ডাল মে কুছ কালা হয়, চুরি হয়েছে। যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সকলের চাকরি খাওয়ার রাজনীতি, পৈশাচিক উল্লাস, এবার তাদেরকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা, এটা যেন এইটার যে চেষ্টাটা বিরোধীরা করছেন, আমরা এইটার আপত্তি জানাচ্ছি। যে এসএসসি অপরাধী, সেই এসএসসির হাতেই যদি নতুন করে আবার রিক্রুটমেন্ট হয় 3 মাসের মধ্যে, তাহলে সেই রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হবে? কতটা স্বচ্ছ হবে সেই নিয়োগ নতুন করে? যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে, ন্যায় করবে, এটা কি করে কল্পনা করা যায়? সেই জন্য সরকারের কোনো লোককে নয়, আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশন দিয়েছেন, সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন, দুই পক্ষের লোক, সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক, যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন। কারণ চেয়ারম্যান এসএসসির বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয়, আর তাকে যে ফাঁসি দিয়েছেন মমতা ব্যানার্জি, হাত ধুয়ে নিয়েছেন তার থেকে, বলেছেন ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সেই জন্য কারো দায়িত্ব নেই। তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক, যারা এর সমাধান করবেন। যাদের কাছ থেকে তৃণমূল পয়সা খেয়ে বসে আছে তাদের চাকরি যেন যে করে হোক আবার পুনর্বহাল হয়, যাতে করে কিনা তৃণমূল নেতাদের ঘর থেকে আর টাকাগুলোকে বার না করতে হয়, যাতে তারা আবার গিয়ে তৃণমূল নেতাদের কাছে টাকাগুলো ফেরত না চায়। প্রশ্নহীনভাবে যারা বোর্ড চালাতে পেরেছে, বিভিন্ন কমিটিকে চালাতে পেরেছে, এই ধরনের শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হোক, কোর্ট তার ওপর নজরদারি করুক এবং তাদের মাধ্যমে স্বচ্ছভাবে এই নিয়োগ করা হোক। যখন হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, তখন মমতা ব্যানার্জি ওদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ওদের চাকরিটা বহাল রেখেছিলেন।
এখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি করা যায় সরকার গভীরভাবে ভাবছেন। 23 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ভবিষ্যৎ একমাত্র দায় হচ্ছে মুখ্যমন্ত্রী। ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে ঢোকানো হোক। আর যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, আর যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে কোন খেটকা মুলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি জেলে যেতে পারবেন না? তিনি যদি দোষ করে থাকেন তাকেও জেলে ঢোকানো হোক। পরিস্থিতি মানসিকভাবে কতটা বিধ্বস্ত হলে একজন আত্মহত্যার কথা ভাবতে পারেন? হ্যাঁ, আত্মহত্যা। মুর্শিদাবাদের এক দম্পতির কথা আপনাদের বলবো। সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 চাকরি গিয়েছে, এই শিক্ষক দম্পতি তাঁদের একজন। আত্মহত্যা করতে চাইছেন তারা। রোজগারের রাস্তাটা যদি রাতারাতি বন্ধ হয়ে যায় তখন কি করবেন? হঠাৎ করে নেমে আসা বিপর্যয়ে আর কোনো পজিটিভ ভাবনা তারা ভাবতে পারছেন না। কাদের পাপের প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে? অগত্যা স্বজনরাই ওই দম্পতিকে নিয়ে গিয়েছিলেন মনোবিদের কাছে। আদালতের এই রায়ের পরেই কিন্তু সন্ধ্যাবেলায় এক দম্পতি, তারা দুজনেই চাকরি হারিয়েছেন, শিক্ষক শিক্ষিকা আমার কাছে এসেছিলেন। তাদের মধ্যে গভীর মানসিক অবসাদ কিন্তু লক্ষিত হয়েছে এবং তাদের দুজনের মধ্যে কিন্তু আত্মহত্যার যে প্রবণতা সেটা দেখা যাচ্ছে। সবাইকে এক লহমায় যখন চাকরির জীবনে তাদের যবনিকাপাত হলো, তার থেকে কিন্তু একটা গভীর মানসিক অবসাদ তাদের মধ্যে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবং আমরা জানি যে মানসিক অবসাদের অন্যতম একটা হচ্ছে আত্মহত্যার চিন্তা। এটা যতটা না তাদের আর্থিক অনিশ্চয়তা বা ভবিষ্যতের জন্য, তার চেয়ে বেশি হচ্ছে যে তাদের আত্মসম্মান হানির জন্য এবং সমাজ মাধ্যমে ট্রোলিং হওয়ার তাদের মধ্যে কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। মানবিকতার খাতিরে ওই শিক্ষক দম্পতির ছবি আমরা দেখাতে পারলাম না। কি অবস্থা একবার ভাবুন তো। তবু আমরা বলবো প্লিজ প্লিজ প্লিজ, আশার আলো আসবে, ধৈর্য ধরুন। কথায় বলে তেলে জলে কখনো মিশ খায় না। তবে এই রাজ্যে জালিয়াতির ব্যাপারটা পুরো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমন একটা দিনও যায় না যেদিন দুর্নীতি নিয়ে কথা হয় না, একটা দিনও না। ভেবে দেখুন একবার, এমন দিন ইদানিংকালে আপনারা দেখেছেন? বা আমরা সেই খবর না দেখিয়ে থাকতে পেরেছি? বরাবর বিতর্কে এ বাংলার ভান্ডার। কোনটা ছেড়ে কোনটা বলবো আপনাদের বোঝা মুশকিল, মাঝে মধ্যে সত্যি বোঝা মুশকিল। তবে এবার সার কথাটাই, মানে সার কথাকে আমি একটু পানিং করে বলতে বাধ্য হলাম আপনাদের। সার মানে জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকের সার কাণ্ড। কৃষকরাই তুলেছিলেন জাল সারের অভিযোগ। এবার তাতে একটা নয়া মোড়। তার কারণ সেই সার পরীক্ষা নিরীক্ষা করে নাকি কোনো কিছুই ভুলভাল পাওয়া যায়নি, সব নাকি ঠিক, একদম খাঁটি। জালিয়াতির জ নাকি তাতে নেই, এমনই তো জেলা কৃষি দপ্তর বলছে। আসুন একটু দেখি। ল্যাব থেকে আমাদের রিপোর্ট চলে এসছে এবং রিপোর্টে যেটা আমরা পেয়েছি, সারের যে কোয়ালিটি সেটা অ্যাজ পার স্পেসিফিকেশন আছে। অর্থাৎ যে 10-26 সার নিয়ে খবর বেরিয়েছিল, যে বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছিল, কিন্তু আমরা রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি এখন, যে নাইট্রোজেন 10%, অ্যাভেলেবল পিটিও 26% এবং অ্যাভেলেবল কেটিও 26%, এর সবই ঠিক আছে। অর্থাৎ যে সার কৃষক ব্যবহার করেছেন সেই সার কিন্তু একদম ঠিক আছে। কি আশ্চর্য, সব ঠিকঠাক। তাহলে কৃষকরা কি ভুল বললেন? মানে তাদের অভিযোগ তো একদম স্পষ্ট ছিল যে রাসায়নিক সার জলে মিশে না গিয়ে ভেসে উঠছে, খুব স্বাভাবিক। গাছও নাকি সে কারণে বাড়ছে না। এই সার তো হচ্ছে গাছে লাগতেছে না, সার দেওয়া হচ্ছে উড়ে উড়ে যায়। সমস্যাটা হয়তো ওই সারটা দিছি, আর ওই ভাইসা উঠছে, ধানের জোর দিতেছে না। তাই সারটা টোটালে ভাইসে যাচ্ছে, ভাইসে যায়, ভাইসে যাচ্ছে। হ্যাঁ, কেন? সারটা ডুপ্লিকেট সার, তো কোনো ধানও কালো হচ্ছে না, অথচ ধানটা লাল লাগতেছে। মানে গাছ বাড়তেছে না, গাছটা হলুদ হয়ে যাচ্ছে। শুনলেন আপনারা কি কি সমস্যা, সেটা তারা খোলাখুলি বলছেন। চোখে আঙুল দিয়ে তারা দেখিয়েও দিয়েছিলেন গোটাটা। এরপর নমুনা সংগ্রহ করা হয়। নির্দিষ্ট ব্যাচ নম্বরের সার বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এবার তো রিপোর্ট দেখা যাচ্ছে পারফেক্ট, সব নিষেধাজ্ঞা তাই দিব্য উঠে গেল। দিব্য রমরমিয়ে বিক্রি হবে ওই সার। তবে তার আগে রমরমা হচ্ছে বিতর্কের বাজার। শাসক বিরোধীরা এত সহজে তো থামবার পাত্র নয়, ফলে লেগে গেল। যে রিপোর্ট বের করেছে এগুলো তৃণমূলের নেতার চাপে করেছে, যে যদি সঠিক তথ্য বের হয়ে আছে কেঁচো ঘুরতে কেউ উঠে বেরোবে। এটা সম্পূর্ণ তৃণমূলের চাপে, আর কিচ্ছু না।
তৃণমূল যদি বলে ওটা সঠিক রিপোর্ট দিতে হবে, যদি বলে না মিথ্যা বের করতে হবে, মিথ্যাই বের করতে হবে। ওরা কি জানে যে মেঘনাথ শাহ কে ছিলেন? ওরা কি জানে যে জগদীশ চন্দ্র বসু কে ছিলেন? ওরা জানে না। তো বিজেপিদেরকে অনেক কিছু এখনো জেনে শুনে কথা বলার অনেক ওদের শেখার বাকি আছে। এগুলো যদি না শেখে, একদিকে রামময় রাজ্য, আবার তার মধ্যে চাকরিহারাদের কান্নার রোল। আজকের কথা যদি বলি তাহলে রাজ্যবাসী এখন মূলত দেখছেন এই দুটো ছবি। দেখছেন জল ঘোলার একটা বিরাট বহর, টান টান সাসপেন্স যাকে বলে। সব মিলিয়ে বাংলার মাটিতে খেলা হবে না, খেলা পুরো জমজমাট হয়ে গিয়েছে। এই খেলার কথা বলতে গিয়ে আপনাদের অনেকেরই মনে পড়লো, আমারও মনে পড়ে গেল 64 খোপের খেলা। বুঝতেই পারছেন বলবো কি হয়েছে, কারণ এই খেলাও বাংলার সঙ্গে সরাসরি জড়িয়ে। ঐতিহ্য, ভালোবাসা এবং এই খেলায় ঘোলা জলে মাছ ধরা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অথচ বিষয়টা হতেই পারতো নির্ভেজাল একটা খুশির বিষয়, গর্বের বিষয়, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বিষয়, বুক ফুলিয়ে বলার মতো বিষয়। এক খুদের অতুলনীয় কীর্তি, যার নাম অনীশ সরকার, বয়স সবে 4 হয়েছে। এরই মধ্যে সে গোটা বিশ্বে নিজের নাম ডাক করে ফেলেছে। ওই যে আপনাদের একটু আগে বলছিলাম 64 খোপের কথা, বুঝতেই পারছেন। হ্যাঁ, দাবায় সে এই বয়সেই চ্যাম্পিয়ন। গোটা দুনিয়া জেনে গিয়েছে দিব্যেন্দু বড়ুয়ার এই খুদে ছাত্রের কীর্তি, দেখেছে তার হাজারো কামাল। কিন্তু ওই শুরুতে যেটা বললাম, এ বাংলায় অ্যানেকডোট হিসেবে কি আসে? এত কিছুর পর সে কি নিজের দেশে উপেক্ষিত? সে বাঙালি বলে প্রশ্নটা এ রাজ্যের শাসক দল তুলেছে। তারপর যথারীতি রাজনীতির কোট আনকোট খেলা জমে ক্ষীর। এইটুকু বয়স কিন্তু কীর্তিকাণ্ড বিশাল। অনেক সরকারকে এক ডাকে চেনে বিশ্বের দাবাড়ুরা। ফাইট এলো রেটিং পেয়ে গিয়েছে সে, বয়স 4-এর কোঠায়। এত কম বয়সে কেউ কিন্তু ফাইট এলো রেটিং কখনো পায়নি, তথ্য তাই বলছে। কিন্তু কলকাতারই খুদে সব রেকর্ড ভেঙে নিজের গুণে অনন্য। এখনই দাবার বোর্ডে ম্যাজিক দেখাচ্ছে অনীশ, চেকমেট করতে ওস্তাদ। এই তো সেদিন ম্যাগনাস কার্লসেন রমেশবাবু প্রজ্ঞানন্দদের মাঝে বসেও দিব্যি মঞ্চ মাতিয়ে দিয়েছিল। একটু লাজুক, কিন্তু সামনে বোর্ড পেলে তাকে পায় কে? কারো ছাড় নেই। এহেন অনীশের কথা উঠল সংসদে, তুলল তৃণমূল কংগ্রেস, এবং সেই সঙ্গেই মাথা তুলল একরাশ বিতর্ক। কেন্দ্রীয় সরকার যে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখলাল মান্ডাভিয়া, তাতে এটা বলেছেন যে হ্যাঁ, এই অনীশ সরকার কলকাতার সেই হচ্ছে পৃথিবীর সর্বকনিষ্ঠ দাবাড়ু যে ফিডে এলো রেটিং অর্জন করেছে। কিন্তু তারপর যে উত্তর, গোটা উত্তরটাই গোল গোল। তার প্রমোশনের জন্য, তাকে গড়ে তোলবার জন্য, তার এই প্রতিভাকে বিকশিত করবার জন্য কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা নেবে কিনা তার কোনো উত্তর না দিয়ে গোল গোল কতগুলো কথা বলেছে।